শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কোন রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না জাতীয় পার্টি। এরপর জানিয়ে দিব জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ, বলছেন আফম বাহাউদ্দিন নাসিম। আরো জানিয়ে দেব ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠনের দাবি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কমিটি গঠন এবং সর্বশেষ জানিয়ে দেব ডলার সংকট মোকাবেলায় বিশেষ জোর সরকারের। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। কোন রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না জাতীয় পার্টি। জাতীয় পার্টি দেশের কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। এটা অন্তর্বর্তীমূলক নির্বাচনে অন্তরায় বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান ও রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমতের মাঝেই নিজেদের অবস্থান পরিষ্কার করল দলটির শীর্ষ এই নেতা। মোস্তফা বলেন, আমরা কোন দল নিষিদ্ধের পক্ষে না। দলের সংস্কার হতে পারে। আওয়ামী লীগের সব লোক যে দোষী তা কিন্তু নয়। যারা অপরাধী তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার করেন, কিন্তু অনেক মানুষ আছে নির্দোষ, যারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়। তারা কেন বঞ্চিত থাকবেন? কোন দল নিষিদ্ধ করা ইনক্লুসিভ নির্বাচনের অন্তরায়। তিনি বলেন, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা যে দলেরই হোক না কেন, প্রচলিত আইনের আওতায় এনে তাদের সাজা দিতে হবে। আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নিতে। রংপুরের সাবেক মেয়র বলেন, সংলাপে অংশগ্রহণে জাতীয় পার্টিকে আমন্ত্রণ না জানাতে প্রধান উপদেষ্টার কাছে দাবি তুলেছিলেন কয়েকজন সমন্বয়ক, কিন্তু এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেননি। সামনে কোনো সংলাপে জাতীয় পার্টিকে ডাকা না হতে পারে। প্রেসার গ্রুপের কাছ থেকে কথা শুনে যদি অন্তর্বর্তী সরকার চলে, তাহলে এ সরকার মেরুদণ্ডহীন হবে। সংলাপে জাতীয় পার্টিকে ডাকা নিয়ে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের মুখপাত্রের কাছ থেকে সরাসরি শুনতে চায়। ডাকুক বা না ডাকুক, আমরা আছি, দল সংগঠিত করছি। জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ, বলছেন বাহাউদ্দিন নাসিম। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রীরা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার শয়ে শয়ে মামলা হয়েছে। শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও। আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকে বলছেন দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এ অবস্থায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে শেয়ারও করা হয়েছে। বাহাউদ্দিন নাসিম বলেন, প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সে অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি, অথবা আমরা ক্ষমা চাইব না। এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল তা নিয়ে দলটির কোনো অনুশোচনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই ফোনালাপে নাসিম আরো বলেন, অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ, নাকি জঙ্গলে পাহাড়ে বা নির্বাসনে থেকে অনুশোচনা করবে? কিভাবে করবে? সেজন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সুযোগটা কি দেশে আছে এখন? স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল নিশ্চিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না? শেখ হাসিনা এমপি মন্ত্রী ও নীতি নির্ধারণী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। অনেকেই দেশ ছেড়েছেন, কেউ কেউ আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। এ প্রসঙ্গে নাসিম বলেন, কৌশলগত কারণে দেশের বাইরে অবস্থান করছি। উপমহাদেশের রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ আছে যারা এখন বিরাজনীতিকরণের চেষ্টা করছে। তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছে। জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহতের ঘটনায় সারা দেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় ব্যাপারে বাহাউদ্দিন নাসিম বলেন, দলের মন্ত্রী, এমপি সহ সারা দেশে নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনা নামে 2.5 শতাধিক মামলা হয়েছে। গ্রেপ্তার হয়ে কারাগারের শীর্ষ নেতারা। আত্মগোপনে রয়েছেন অনেকে, এর মধ্যে রয়েছে গণহত্যার অভিযোগ। অথচ উপদেষ্টারা দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন এই আন্দোলন পরিকল্পিত ছিল। তাহলে অভিযোগ কেন আমাদের দিকে? আর গণহত্যার বিচারের জন্য প্রধান কৌশলী নিয়োগ দিয়েছে যে কিনা সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী আইনজীবী ছিলেন। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে বিপ্লবী সরকার গঠনের দাবি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়ে বিপ্লবী জাতীয় সরকার গঠনের
সংস্কারের রূপরেখা পেশ করেছে যুক্ত ফোরাম। আগামী 16 ডিসেম্বরের মধ্যে বিপ্লবী সরকার গঠনের দাবিও জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এই সরকার গঠনের দাবি ও রূপরেখা উপস্থাপন করেন ফোরামের ক্যাবিনেট প্রেসিডেন্ট ও প্রধান সমন্বয়ক চাষী মামুন। যুক্ত ফোরাম উত্থাপিত বিপ্লবী সরকারের পেশাকৃত রূপরেখায় বলা হয়েছে, বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকার শপথ নেবে জাতীয় শহীদ মিনারে জুলাই আগস্টের শহীদ পরিবারের সদস্যদের কাছে। তাদের বৈধতার ম্যান্ডেট হবে 5 আগস্টের ছাত্র জনতা। এই সরকারের সশস্ত্র বাহিনী সহ সব স্টেক হোল্ডার থাকবেন। ফ্যাসিবাদী সংবিধান রহিত করে তারা নতুন সংবিধানের ব্যবস্থা করবেন। সরকারের আকার সম্পর্কে বলা হয়, বিপ্লবী সরকার গঠিত হবে রাষ্ট্রপতির নেতৃত্বে। সরকারে থাকবেন একজন উপরাষ্ট্রপতি এবং অন্যদিক 50 সদস্যের মন্ত্রিপরিষদ। রূপরেখায় বলা হয়েছে, প্রতি সপ্তাহে উপদেষ্টারা কাজের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরবেন জাতির কাছে। রাষ্ট্রপতি তার কাজের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরবেন প্রতি মাসে একবার। স্থানীয় সরকারের ক্ষমতা স্থানীয় জনগণের ওপর ন্যস্ত করবেন, আমলাদের ওপর নয়। বিপ্লবী জাতীয় সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ 3 বছর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি গঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 18 সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক, সদস্য সচিব, প্রধান সংগঠক ও মুখপাত্রকে পদাধিকার বলে সদস্য করা হবে। এটি আন্দোলনের সাংগঠনিক কাঠামোর একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। গত 22 অক্টোবর আন্দোলনের সমন্বয় দল বিলুপ্তির পর এই কমিটি ঘোষণা করা হলো। এর আগে 4 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। ডলার সংকট মোকাবেলায় বিশেষ জোর সরকারের। দেশে চলমান ডলার সংকট এবং রিজার্ভ ঘাটতি মোকাবেলায় বাজেট সহায়তার প্রতি বিশেষ জোর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যেই বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছে চাওয়া হয়েছে এই সহায়তা। এর অংশ হিসেবে 40 কোটি ডলার বা প্রায় 4400 কোটি টাকার বাজেট সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক। সাব প্রোগ্রাম 2 এর আওতায় এটি দিচ্ছে সংস্থাটি। ক্লাইমেট রেজিলিউশন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে বাজেট সহায়তা পাবে বাংলাদেশ। সহায়তা প্রাপ্তি দ্রুত করতে 16 সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ বিভাগ। গত 10 নভেম্বর গঠিত কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর রেজাউল আবেদিনকে। এছাড়া সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সামষ্টিক অর্থনীতি অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব তাসনভা রহমান। বাজেট সহায়তার বিষয়ে জানতে চাইলে অর্থনৈতিক সম্পর্কে বিভাগের সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আজম বুধবার যুগান্তরকে বলেন, বাজেট সহায়তা একটি বিশেষ ধরনের সহায়তা, কেননা এটি কোনো প্রকল্প বা কর্মসূচির বিপরীতে দেওয়া হয় না। সরকার তার প্রয়োজন মতো এবং অগ্রাধিকার ভিত্তিতে এই অর্থ খরচ করতে পারে। এখানে যে সংস্থা বাজেট সহায়তা দেয় তার নিজস্ব কোনো শর্ত থাকে না। এটাই হলো বাজেট সহায়তার সবচেয়ে বড় সুবিধা। অন্যভাবে বলতে গেলে বলতে হয় আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি, ফলে বাজেট ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে বাজেট সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখবে এই সহায়তা। সেজন্য সংকটময় সময়ে সরকার সব সময় উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর কাছে বাজেট সহায়তা কামনা করে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজেট সহায়তার ক্ষেত্রে আলাদা কোনো সুদের হার হয় না। যেমন এডিবির অন্যান্য ঋণের ক্ষেত্রে যেভাবে সুদের হার, মেয়াদকাল এবং পরিশোধের সময় ধরা থাকে, এই সহায়তার ক্ষেত্রেও তাই।